জন জোন্স নামের এই লোকটা ইউটা লেগের কোনো একটা গর্তের মধ্যে কিছু একটা খোঁজার জন্য গিয়েছিল। তবে খোঁজার সময় সে এই সিদ্ধান্ত নিয়েছিল যে এই গর্তের সবচেয়ে গভীর জায়গাতে গিয়ে সে একটা বিশ্ব রেকর্ড বানাবে। কিন্তু তখন পর্যন্ত সে এই ব্যাপারটা জানতো না যে এই সিদ্ধান্তটাই তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে যাচ্ছে। নটিবডি নামে পরিচিত এই বিখ্যাত গর্তটার মধ্যে সে আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে দিয়ে মধ্যের দিকে যাচ্ছিল। তবে সে এমন করে করে রাস্তা হারিয়ে এমন একটা জায়গার মধ্যে চলে যায় যেখানে আজ পর্যন্ত কেউ কোনোদিন যেতে পারেনি। একেতে তো কবরের মতো সরু একটা জায়গা, যেখানে হাত পা নাড়ানো পর্যন্ত অনেকটা কষ্টকর হয়ে যায়। সেখানে দুর্ভাগ্যক্রমে সে উল্টাভাবে আটকে গিয়েছিল। আর এই গল্পটা হচ্ছে ২৬ বছর বয়সী জন জনসের, যার জীবনের লাস্ট ২৭টা ঘন্টা এই গর্তের মধ্যে পার হয়েছিল। আসলে ইউটার মধ্যে অনেকগুলো সল্ট কেভ আছে, যার মধ্যে নটেবটি নামের এই বিখ্যাত কেভটাও আছে, যেটা কিনা অনেক বেশি গভীর ছিল। ১৯৬০ সালে প্রথমবারের মতো ডেল গ্রিন নামের একটা লোক এই কেভটাকে আবিষ্কার করেছিল। আর তখন থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক অনেক তরুণ এক্সপ্লোরাররা তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই কেভটাকে এক্সপ্লোর করেছিল। আসলে নটিবডি কেভটা অনেকটা আঁকাবাঁকা হওয়ার জন্য বিখ্যাত। তাছাড়া এখানে রাস্তাগুলো এতটাই পিছলা হয় যে যদি একবার পা পিছলে আপনি নিচে পড়ে যান, তাহলে আপনার জীবন অবসান সেখানেই হয়ে যাবে। আর তাছাড়া এখানে ঢোকার শুধুমাত্র একটাই রাস্তা আছে, যেই রাস্তাটা মাত্র ৩০ ইঞ্চি চওড়া। যার মানে এই গর্তের মধ্যে সেই সমস্ত মানুষজনই ঢুকতে পারবে যাদের কোমর এবং চেস্টের সাইজ ৩০ ইঞ্চি থেকে কম। ১৯৬০ সালে ডিসকভার হওয়ার পর থেকেই প্রত্যেক বছর প্রায় ২০,০০০-এর মতো তরুণ তরুণী এটাকে এক্সপ্লোর করার জন্য আসে। কিন্তু ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত এখানে অনেকগুলো ইনসিডেন্ট হয়ে যায়, যার পর থেকে এই কেভটার সিকিউরিটি নিয়ে অনেকেই কোয়েশ্চেনিং করা শুরু করে। এক ইনসিডেন্টে একটা ছেলে প্রায় ৭ ঘন্টার মতো এই কেভের মধ্যে আটকা পড়েছিল। আরেক ইনসিডেন্টের মধ্যে আরও একটা ছেলে উল্টা হয়ে প্রায় পুরোটা রাত পার করেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য ফাইনালি ২০০৬ সালে অথরিটি এই কেভটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। কিন্তু যারা প্রফেশনাল কেভার ছিল, তাদের অভিযোগ ছিল যে যদি কেভটাকে বন্ধ করতেই হয়, তাহলে সেই সমস্ত কেভারদের জন্য বন্ধ করে দেয়া হোক যেই সমস্ত কেভারদের কেভিং এর তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। কারণ মূলত তারাই কেভের মধ্যে বেশিরভাগ সময় আটকা পড়ে যায়। তবে অথরিটি বলছিল নটিবটি নামের এই কেভটা একটা টাইম বোম থেকে কোনো অংশেই কম না, যেটার মধ্যে যাওয়ার পরে যেই কোনো সময় যেই কোনো কারো মৃত্যু হতে পারে। তবে প্রফেশনাল কেবার এবং অথরিটির মধ্যে অনেকটা সময় ধরে এই দ্বন্দ্বটা চলে। আর ফাইনালি ২০০৭ সালে এই কেভটাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে ফাইনালি আবারও ওপেন করে দেওয়া হয়। অথরিটি এখানে একটা কমিশনও বানিয়ে দিয়েছিল, যেই কমিশনের কাজ ছিল নটিবটির মধ্যে শুধুমাত্র সেই সমস্ত কেবারদেরকে এন্ট্রি দেওয়া যেই সমস্ত কেবারদের একটা লম্বা এক্সপিরিয়েন্স ক্যারিয়ার আছে, তাছাড়া তাদের কাছে প্রফেশনাল ইকুইপমেন্টও আছে। নটিবটি কেভের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য ২১ দিন আগেই এটার জন্য অ্যাপ্লাই করতে হয়। আর এই নটিবটি কেভের মধ্যে যাওয়ার জন্যই জন এবং জর্জ জোন্স নামের দুই ভাইও অ্যাপ্লাই করেছিল। ২৪ নভেম্বর ২০০৯ সালে জন জোন্স তার পুরো কেবিং টিম সহ নটিবটি এরিয়ার মধ্যে এন্টার নেয়। আসলে যদিও তারা দুই ভাই এর আগে অনেকগুলো কেবিং করেছিল, তবে এই নটিবটির মধ্যে তারা প্রথমবারের মতো এন্ট্রি নিয়েছিল। প্রথম ১ ঘন্টা তাদের জন্য অনেকটাই সুখকর ছিল, কারণ তারা সেই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করে ফেলেছিল যেগুলো নর্মালি সবাই এক্সপ্লোর করেছে। তারা বিগ স্লাইড নামের একটা জায়গাকেও এক্সপ্লোর করে ফেলেছিল। তবে এরপরেই জন, জশ এবং তার দুই বন্ধু এই ৪ জন মিলে সিদ্ধান্ত নেয় আরও বেশি গভীরে যাওয়ার। মানে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা কেভের সবচেয়ে হার্ড পয়েন্টে যাবে, যেটার নাম হচ্ছে বার্ট কেনাল। আসলে বার্ট কেনাল হচ্ছে গিয়ে এই কেভের মধ্যে সেই পয়েন্টটা যেটা এখন পর্যন্ত কেউ এক্সপ্লোর তো দূরের কথা, এইটার রাস্তাই খুঁজে বের করতে পারেনি। এর আগেও বার্ট কেনালে যাওয়ার সময় অনেকেই মাঝখানে আটকা পড়ে গিয়েছিল। তবে যেহেতু জন, তার ভাই এবং তাদের দুইটা বন্ধু, তারা ৪ জনেই অনেক ফিট ছিল, এই জন্য তারা বার্ট ক্যানালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বাকি যেই টিম মেম্বাররা ছিল তারা সবাই পিছনে রয়ে যায়। আসলে যেহেতু এই বার্ট ক্যানালে যাওয়ার আইডিয়াটা জনেরই ছিল, এই জন্য জন সামনে সামনে সবাইকে গাইড করে নিচ্ছিল। এতটাই রাস্তা সরু অবস্থায় ছিল যে জনকে শুধুমাত্র পেটের উপরে ভর করে হামাগুড়ি দিয়ে সামনে যেতে হচ্ছিল। তার মনে হচ্ছিল যে সে হয়তোবা বার্ট ক্যানালের রাস্তায় আছে, কিন্তু আসলে সে রং টার্ন নিয়ে এমন একটা জায়গায় চলে গিয়েছিল যেই রাস্তাটাকে ক্রক স্ক্রু বলা হয়। আর এই রাস্তাটা এতটাই সরু ছিল যে এখানে শুধুমাত্র সেই সমস্ত কেবাররাই যেতে পারত যাদের শরীর একেবারেই হ্যাংলা পাতলা, মানে আমার মতো। আর যদি আমরা এই কেবের ম্যাপটাকে ভালো করে লক্ষ্য করি, তাহলে জনকে এই জায়গা থেকে রাইট নিয়ে সোজা বার্ট কেনালের দিকে যাওয়ার কথা ছিল, তবে সে লেফটে টার্ন নিয়ে সোজা এই জায়গাতে চলে গিয়েছিল। এখন জন ১০/১৮ ইঞ্চি এতটাই সরু একটা রাস্তা দিয়ে সামনের দিকে আগাচ্ছিল যে জন চাইলেও এখন আর উল্টো দিকে যেতে পারতো না। তবুও জন সামনের দিকে আগাচ্ছিল এই আশায় যে সামনের রাস্তাটা হয়তোবা একটু মোটা হতে পারে, এরপর সে সেখান থেকে ব্যাক করে আবারও পেছন দিকে চলে যাবে। তবে দুর্ভাগ্যবশত সে এমন একটা জায়গার মধ্যে ঢুকে পড়ে যেখানে রাস্তা এখান থেকেও বেশি সরু ছিল।
আর এই রাস্তার নিচে দিয়েই একটা ডেড এন্ড ছিল, মানে সেখান থেকে সামনে আগানো আর সম্ভবই ছিল না। আর এখন জন একটা ওয়াশিং মেশিনের মতো জায়গার মধ্যে পুরো উল্টোভাবে ফেসে গিয়েছিল। এখানের অবস্থা এতটাই খারাপ ছিল যে জন হাত পর্যন্ত নাড়াতে পারছিল না। তার মাথাটা নিচের দিকে ছিল আর পা দুটো উপরের দিকে ছিল। জন অনেকবারই তার হাতের ইউজ করে এখান থেকে বের হওয়ার ট্রাই করছিল, তবে কোনোভাবে সে হাতগুলোকে তার শরীর থেকে বেরই করতে পারছিল না। আর যতবারই সে বাইরে বের হওয়ার ট্রাই করেছে, প্রত্যেকবারই সে ব্যর্থ হয়েছে। আর এই পয়েন্টে যখন জন তার নিজের খারাপ পরিস্থিতির অবস্থা বুঝতে পারে, তখন সে তার ভাই জসকে ডাকা শুরু করে। আর যখন জস একটু পরে এখানে তাকে চেক করার জন্য আসে, তখন সে শুধুমাত্র তার 2টা পাই দেখতে পাচ্ছিল। এখন এই পরিস্থিতি দেখার পরে প্রথমে তো জস তার এই পরিস্থিতি নিয়ে মজা করা শুরু করে, তবে যখন সে খারাপ পরিস্থিতির আভাস পেয়ে যায়, তখন সে তার ভাইকে সাহায্য করার ট্রাই করে। সে প্রথমে তার পাগুলো ধরে টেনে উপরের দিকে তোলার ট্রাই করে, কিন্তু এতে করে পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ এমনটা করার জন্য জন আরো বেশি নিচে চলে গিয়েছিল। এখন এই অবস্থা দেখার পরে জস তার ভাইকে আরো কয়েকবার টেনে উপরে তোলার ট্রাই করে, তবে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তাদের এখন প্রফেশনাল হেল্পের দরকার। তবে সমস্যা ছিল 911-এ কল দেওয়ার জন্য তাদেরকে এই কেব থেকে বাইরে যেতে হতো, কারণ এই কেবের মধ্যে তারা সিগন্যালও পাচ্ছিল না। এই জন্য জসকে বাধ্য হয়েই এই কেবের উপরে আসতে হয়। আর ফাইনালি 911-এ কল দিয়ে সে আবারও তার ভাইয়ের লোকেশন পর্যন্ত পৌঁছে যায়। আর এর ঠিক 4 ঘন্টা পরে প্রথম রেস্কিউ টিম তাদেরকে রেস্কিউ করার জন্য আসে। এটা ছিল সুজি মোটোলা, যে কিনা জনের কাছে গিয়ে পরবর্তী 2 ঘন্টা যাবৎ জনকে বারবার করে বাইরে আনার ট্রাই করে, তবে অনেক চেষ্টার পরেও তারা কোনো কাজই করতে পারছিল না। ঘটনা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সুজি জনের জিন্স পর্যন্ত কেটে ফেলেছিল, যাতে করে 2 ইঞ্চি জায়গা খালি হতে পারে, তবে এতে করেও আসলে কোনো লাভ হচ্ছিল না। আর এই জন্য বাধ্য হয়ে সুজিকেও এই মিশনটাকে ছেড়ে দিয়ে সোজা উপরের দিকে চলে আসতে হয়। আর উপরে তখন পর্যন্ত জনের ওয়াইফ, জনের মেয়ে আর 30 জন রেস্কিউ টিমের মেম্বার উপস্থিত হয়ে গিয়েছিল। আর তারা সবাই মিলে জনকে সেভ করার নানান রকমের প্ল্যানিংও করছিল, যেখানে একটা প্ল্যানিং ছিল জনের পাগুলোকে কেটে ফেলারও। তবে অনেক ডিসকাশনের পরে ফাইনালি তারা রশি এবং পুলিশ সিস্টেমের উপরেই ভরসা করার সিদ্ধান্ত নেয়। তারা রশির মাধ্যমে জনের পায়ে বেঁধে টেনে তাকে উপরে তোলার সিদ্ধান্ত নেয়। তবে সমস্যা ছিল রশিগুলোকে তাদেরকে এমন করে পাথরের মধ্যে গাঁটতে হতো যাতে করে রশিগুলো পাথরের সাথে ঘষা না খায়, আর সমস্ত জোরটা এই পুলিশ সিস্টেমের উপরে তারা দিতে পারে। এই জন্য পাথরের মধ্যে ড্রিল করে করে রশিগুলোকে পাথরের মধ্যে ফিট করা হচ্ছিল। তবে এতে করে একটা সমস্যা ছিল যে ড্রিলিং এর সময় পাথরগুলো ভেঙে রাস্তাও ব্লক হয়ে যেতে পারত। তবে এছাড়া এখন আর তাদের কাছে অন্য কোনো অপশনও ছিল না। আর ড্রিলিং এর সময় অনেকগুলো পাথর গিয়ে জনের উপরেও পড়েছিল, তবে তাদেরকে বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছিল। আর তাছাড়া সমস্যা ছিল 700 ফিট নিচে ড্রিল করাটাও তাদের জন্য অনেক কঠিন একটা টাস্ক ছিল। তাছাড়া এখানে রাস্তা যেহেতু অনেকটা সরু ছিল, এই জন্য এইটা অনেকটা টাইম কনজিউম ছিল। তাছাড়া এইটা অনেকটা কঠিনও তাদের জন্য ছিল। আর উপরে ততক্ষণ পর্যন্ত রেস্কিউ টিমের মেম্বার প্রায় 100 জন হয়ে গিয়েছিল, তবে তারা সবাই মিলেও কোনো সাহায্য করতে পারছিল না, কারণ তারা সবাই সেটার মধ্যে ঢুকতেই পারছিল না। তাছাড়া সেখানে থাকা একটা ডক্টর ব্যাপারটাকে আরও বেশি ঘোলাটে করে দেয়, যখন সে তাদের সবাইকে বলে যে যেহেতু জন উল্টা হয়ে আটকা পড়ে আছে, তার মানে তার কাছে মাত্র 10 ঘন্টা সময় আছে, কারণ মাত্র 10 ঘন্টা পরে জনের সমস্ত অর্গানগুলো আস্তে আস্তে করে কাজ করা বন্ধ করে দিবে, আর তার সেখানেই মৃত্যু হয়ে যেতে পারে। আসলে মানুষের শরীরটা ডিজাইনই করা হয়েছে নিচের দিকে থাকার জন্য, এই জন্যই হাড়টাকে অনেকটা উপরে দেওয়া হয়েছে, যেই হাড়টা কিনা বিট করে পুরো শরীরের মধ্যে রক্ত সাপ্লাই করে। প্রায় 80% রক্তই শরীরের নিচের দিকে সাপ্লাই হয়, আর গ্র্যাভিটির মাধ্যমে এই সাপ্লাই চেইনটা আরো ভালোভাবে কাজ করে। তবে যেহেতু জন এখন উল্টা হয়ে ঝুলে আছে, এই জন্য তার হার্টকে বেশি শক্তি প্রয়োগ করে প্রায় 80%-এরও বেশি রক্ত পাম্প করে তার শরীরে পৌঁছাতে হবে। এই জন্য হার্টকে ওভারটাইম করতে হবে, যেই জন্য হার্টের অনেকটা শক্তিও অপচয় হবে। আর এই জন্যই উপরে থাকা ডক্টর তাদের সবাইকে বলেছিল যে শুধুমাত্র এই কারণেই জনের যেই কোনো সময় হার্ট অ্যাটাক আসতে পারে, আর তার সেখানে এই জন্য মৃত্যু হতে পারে। আর যখন ওয়ার্কাররা এই খবরটা পেয়ে যায়, তখন তারা তাদের চেষ্টাকে আরও দ্বিগুণ করে দেয়। তারা চাচ্ছিল যেই কোনো ওয়েতে জনকে শুধুমাত্র সোজা করতে। প্রায় 2 ঘন্টা ধরে কঠিন পরিশ্রম করার পরে এখানে ফাইনালি পুলিশও চলে আসে। আর এই পুলিশ সিস্টেমের সাহায্যে তারা জনকে বাইরে বের করার নানান রকম ট্রাই করা শুরু করে। আসলে তারা জনের পায়ে ধরে যখন টানছিল, তখন এখানে সমস্যা ছিল যেহেতু জনের পাটা এমন পজিশনে ছিল যেটা চাইলেও তারা ব্যান করতে পারছিল না। এই জন্য জনকে একটু টানার পরেই কেবের উপরের সাইডে জনের পাটা লেগে যাচ্ছিল। তবে তারপরে অনেক কষ্টের পরে অনেক টেকনিক ইউজ করে তারা জনকে টেনে অনেকটা বাইরেও নিয়ে আসে। তবে দুর্ভাগ্যবশত তখন তাদেরকে ফেস করতে হয় আরও একটা বিশেষ দুর্ঘটনা। মানে তখন পুলিশ সিস্টেমের একটা হুক সেখান থেকে খুলে যায়, যেই জন্য জন আবারও তার আগের জায়গায় গিয়ে আটকা পড়ে। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে জন অনেক বেশি প্যানিক হওয়া শুরু করে দিয়েছিল।
এই জন্য সেখানে 2-ওয়ে কমিউনিকেশন সিস্টেম পাঠানো হয়েছিল, যাতে করে সে তার ওয়াইফের সাথে কথাবার্তা বলে নিজেকে একটু কাম ডাউন করতে পারে। আর সৌভাগ্যবশত এই সিস্টেমটা কাজ করে ফেলে। মানে জন যখন তার ওয়াইফের সাথে কথাবার্তা বলে, তখন সে অনেকটাই নিজেকে রিল্যাক্স ফিল করাতে পারে। আর এদিকে ফাইনালি 19 ঘন্টা পরে জনকে আরও একবার পুলিশ সিস্টেমের মাধ্যমে টানার প্রক্রিয়া চালু করে দেয়া হয়। তবে এই কাজটা এখন তাদেরকে এতটাই সতর্কভাবে করতে হচ্ছিল, যাতে করে জনের তেমন কোনো ক্ষতি না হয়। কারণ প্রত্যেকটা টানে টানে জনের পায়ের মধ্যে অনেক বেশি প্রেসার পড়ছিল, যেটা তার বাকে অকেজও করে দিচ্ছিল। তবে ফাইনালি অনেক কষ্টের পরে তারা জনকে অনেকটাই বের করতে সক্ষম হয়ে যায়। এইবার তারা তাকে এতটাই বাইরে বের করে ফেলে যে রেস্কিউ টিম মেম্বার জনের ফেসটা পর্যন্ত দেখতে পাচ্ছিল। সেই টিম মেম্বার পরবর্তীতে জানিয়েছিল যে জনের চোখগুলো তখন অনেকটাই লাল ছিল, তবে তার মুখে একটা খুশির চিহ্ন ছিল। কারণ বিগত 19টা ঘন্টা যাবৎ জন যেখানে আটকা পড়েছিল, ফাইনালি সেখান থেকে সে মুক্ত হতে যাচ্ছিল। এখন শুধুমাত্র একটা টানেরই বাকি ছিল, যেই টানটার মাধ্যমে জন পুরোপুরি সেই গর্ত থেকে বাইরে বেরিয়ে চলে আসতো। তবে দুর্ভাগ্যবশত তখন পুলিশ সিস্টেম আবারও কাজ করা বন্ধ করে দেয়, যেই জন্য জন আবারও সেই আগের জায়গায় গিয়ে আটকা পড়ে যায়, যেখানে বিগত 20টা ঘন্টা যাবৎ সে আটকা পড়ে আছে। এরপরে সবাই মিলে জনকে বাঁচানোর ফাইনাল চেষ্টাটা করার জন্য রেডি হয়ে যায়। তবে হয়তোবা এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ জন কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছিল, সে নড়াচড়া পর্যন্ত করা বন্ধ করে দিয়েছিল। তার ওয়াইফও তার সাথে রেডিও সিস্টেমের মাধ্যমে কথা বলে তাকে হুঁশে আনার ট্রাই করে, তবে কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। এই জন্য ফাইনালি একটা সাহসী ডাক্তারকে নিজে পাঠানো হয় জনের পালসের খোঁজখবর নেওয়ার জন্য। আর সবাই যেটা সন্দেহ করেছিল, সেটাই পরবর্তীতে সত্যি হয়ে গিয়েছিল। 25 নভেম্বর 2009 সালের রাতের বেলায় জন হার্ট অ্যাটাক করে সেখানেই মারা গিয়েছিল। মানে ডক্টর তাকে মৃত ঘোষণা করেছিল। আর যখন তার ওয়াইফ তার মরে যাওয়ার খবরটা পেয়েছিল, তখন সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে তার হাজবেন্ড এত ছোট একটা ভুলের জন্য মারা গিয়েছে। যদিও তার ওয়াইফ আশা করছিল যে হয়তোবা পায়ের মাধ্যমে পালস অত ভালো করে চেক করা যায়নি, তার হাজবেন্ড এখনও হয়তোবা জীবিত আছে। তবে যেইটা সত্যি সেটা এখন সবার সামনে ছিল। তবে ডক্টররা মাত্র 10 ঘন্টার মধ্যে যেটা হওয়ার আশঙ্কা করেছিল, জনের স্বাস্থ্য ভালো থাকার জন্য সে 17 ঘন্টা যাবৎ সার্ভাইভ করতে সক্ষম হয়েছিল। এরপরে জনের ডেড বডিটা বের করার নানান রকম আইডিয়া তারা বের করে, যেখানে জনের বডিকে 2 টুকরো করে বের করারও একটা প্ল্যান ছিল। তবে ফাইনালি অনেক ডিসকাশনের পরে তারা সবাই এই বিষয়টাতে এসে একমত হয় যে জনের বডিটাকে সেখানেই রেখে এই নটিপটি কেভটাকে সারা জীবনের জন্য বন্ধ করে দিয়ে এই পুরো কেভটাকেই তার কবর হিসেবে ডিক্লেয়ার করে দেয়া হোক। আর বর্তমানেও জনের ডেড বডিটা সেই নটিপটি কেভের মধ্যে ঠিক সেই পজিশনেই পড়ে আছে, যেই পজিশনে সে জীবনের প্রায় 17টা ঘন্টা পার করেছিল। আর এইটা কেভ এক্সপ্লোরারদেরকে সেই ব্যাপারটা মনে করিয়ে দেয় যে জীবনের ঝুঁকি নিয়ে কেভ এক্সপ্লোর করা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এই কেভটার বাইরে তার স্মৃতির জন্য তার জীবনের কিছু অংশও লিখে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমাকে প্রথমবার দেখে থাকেন, তাহলে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন।